হাই ফ্রেন্ডস, এইমস এর যে বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল কোর্সের জন্য নোটিশ বা নোটিফিকেশন ইতিমধ্যেই অনেকদিন আগে এসে গিয়েছে এবং সেটা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের থ্রু তোমাদের প্রত্যেককে জানিয়েওছিলাম। কিন্তু তবুও অনেকে আমাকে বললো যে দাদা বিষয়ে একটু বিস্তারিত বলতে, তার কারণ হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা এবছর এইচএস পাস আউট হলে অনেকেরই এই বিষয়গুলো জানা থাকবে না, তো যে কারণে ভাবলাম যে ঠিক আছে তাহলে এটার উপরে একটা ভিডিও বানানোই যেতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি বেসিক্যালি এইমস এর যে এই বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল কোর্সের জন্য যে নোটিফিকেশনটা এসেছে বা এটা কি, কবে থেকে কবে পর্যন্ত চলবে, ফিস কত কি রয়েছে, এক্সামের প্যাটার্ন কি রয়েছে, কোন কোন কলেজ আমার এর আন্ডারে রয়েছে, কি কি কোর্স রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে ডিসকাস করবো আজকের এই ভিডিওতে। কাজে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, ভিডিওটা প্রত্যেকের সাথে খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলতে সেট করে দেবে। আর কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। এর পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে অতি অবশ্যই জয়েন হয়ে থাকবে, তার কারণ হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে প্রত্যেকটা আপডেট, সেটা বিভিন্ন এন্ট্রান্স এক্সামিনেশন হোক বা তোমাদের বিভিন্ন রকম জব ভ্যাকেন্সিজ এর আপডেট হোক, মানে সমস্ত কিছু ইনফরমেশন আমাদের ওই একটাই হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তো খুবই 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 গুরুত্বপূর্ণ একটা চ্যানেল, ডেফিনেটলি প্রত্যেকে জয়েন হয়ে যাও। এই চ্যানেলটার লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি দিয়ে রাখবো। এবার দেখো, তোমাদের প্রথমত যদি বলি যে এইমস আই থিঙ্ক প্রত্যেকেই জানো, আমাদের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। তো এই এইমস আমাদের অল ওভার ইন্ডিয়া 17টার মতন আমাদের এইমস রয়েছে। তো এই সমস্ত এইমস গুলোতে বিএসসি নার্সিং বা বিএসসি যে পোস্ট বেসিকের যে নার্সিং হয় সেটা, বা বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স, প্রচুর প্যারামেডিক্যাল কোর্স রয়েছে। আমি যদি তোমাদেরকে বলি, প্যারামেডিক্যাল কোর্সের মধ্যে যেমন আছে অপটোমেট্রি আছে, মেডিকেল রেডিওলজি এন্ড ইমাজিং টেকনিক আছে, ডেন্টাল অপারেটিং রুম অ্যাসিস্ট্যান্টস আছে, তারপর ডেন্টাল হাইজিন আছে, অপারেশন থিয়েটার টেকনোলজি আছে, মেডিকেল ডায়ালিসিস থেরাপি টেকনোলজি আছে, এরকম বহু 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 অনেক কোর্স রয়েছে আমাদের প্যারামেডিক্যালের আন্ডারে। হ্যাঁ, ডেফিনেটলি সিট সংখ্যাটা খুব কম কম করে, বাট হ্যাঁ আছে। তো এই সমস্ত কোর্সগুলো, এগুলো সবগুলো কিন্তু এইমস এর, ঠিক আছে, সব এইমস এর বাইরে অন্য কোনো কলেজে বা অন্য কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজ বা কোনো কিছুতে কিন্তু এই এক্সামের থ্রু বা এটা থ্রু হয় না, এটা থ্রু শুধুমাত্র এইমস এ হয়। যতগুলো এইমস রয়েছে সেই সমস্ত এইমস গুলোর জন্যই কিন্তু এই পরীক্ষাটা হয়, তবে এই বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল কোর্সের জন্য। এবার যদি বলি এলিজিবল ক্যান্ডিডেট, তো বিএসসি নার্সিং এর জন্য অনলি ফিমেল ক্যান্ডিডেট এলিজিবল এবং বিএসসি প্যারামেডিক্যালের জন্য মেল ফিমেল বোথ এলিজিবল। এবং এডুকেশনাল দিক দিয়ে যদি বলি তাহলে 12th অ্যাপিয়ারিং অথবা পাস্ট হলেও চলবে, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা এই বছর এইচএস পাস আউট হলে বা এইচএস দিলে এখনো রেজাল্ট বেরোয়নি, তো সেই সমস্ত ক্যান্ডিডেটরাও এটাতে অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম কোনো অসুবিধা কিন্তু কিছু হবে না। আর যারা তো অলরেডি পাস করে গিয়েছো তারা তো চাইলে এই পরীক্ষাটা দিতেই পারো, কোনো অসুবিধার কিছু নেই। বাট অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটরাও কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে, এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ বলতে পারো। তো এবার বিষয় হচ্ছে তাহলে এই যে পরীক্ষাটার যে ফর্ম ফিল আপ, এটা কবে থেকে চলছে বা কতদিন পর্যন্ত চলবে। তো এই আমাদের এইমস এর বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যালের জন্য যে এক্সামটা, এটার ফর্ম ফিল আপ দুটো পার্টে হয়। একটা ফার্স্ট হচ্ছে তোমাদের বেসিক রেজিস্ট্রেশন হবে, তারপরে হবে তোমাদের বেসিক রেজিস্ট্রেশনটা যখন সাকসেস হবে তারপর একটা কোড পাবে, সেই কোডটার থ্রু তোমাদের ফাইনাল রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে এবং সেই তোমার ফিস পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো আমাদের ওই যে বেসিক রেজিস্ট্রেশন, সেই বেসিক রেজিস্ট্রেশনের আমাদের ডেট আছে 8ই এপ্রিল থেকে, যেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। আগামী 7ই মে পর্যন্ত কিন্তু এই বেসিক রেজিস্ট্রেশনটা চলবে, 7ই মে বিকাল 5টা পর্যন্ত। তো এই ভিতরে তোমাদেরকে কিন্তু বেসিক রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। এরপর আমাদের হচ্ছে কোড জেনারেশন, যেটা বললাম যে বেসিক রেজিস্ট্রেশনটা ভেরিফাই হবে, ভেরিফাই হওয়ার পর একটা কোড জেনারেট হবে, সেই কোডটা ইউজ করে পরে তুমি ফাইনাল রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবে। তো সেই কোড জেনারেট হওয়ার যে ডেট রয়েছে, ডেট শুরু হবে হচ্ছে 17 তারিখ থেকে, এপ্রিলের 17, এবং তোমাদের এই কোড জেনারেশন চলবে হচ্ছে 15 মে পর্যন্ত। এবার তাহলে কি, যে সমস্ত ক্যান্ডিডেটরা 8ই এপ্রিল থেকে 16 এপ্রিলের মধ্যে বেসিক রেজিস্ট্রেশন কমপ্লিট করেছে, তাদের প্রত্যেককেই 17 এপ্রিল পর্যন্ত ওয়েট করতে হবে কোড জেনারেশনের জন্য, ঠিক আছে। হ্যাঁ, এবার 17 এপ্রিলের পরে যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে 17 এপ্রিল থেকে 7ই মে এর মধ্যে, তাদের মোটামুটি ধরতে পারো সেম ডেজেতেই বা তার পরের দিনের মধ্যেই কোড জেনারেট হয়ে যাবে এবং তারপরে তোমরা ফাইনাল রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে পারবে। 15 মে এর মধ্যে কিন্তু তোমাদেরকে কমপ্লিটটা করতে হবে, ওকে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা অলরেডি বেসিক রেজিস্ট্রেশন করে রেখেছো তাদের এখন ওয়েট করো 17 এপ্রিলের জন্য, তারপরে তোমরা কোড পেলে দেন ফাইনাল রেজিস্ট্রেশন কমপ্লিট করবে। আর যারা এখনো অ্যাপ্লাই করোনি, করতেও পারো, চাইলে 17 তারিখের পরেও করতে পারো, বাট হ্যাঁ মোটামুটি চেষ্টা করবে। এখানে তোমরা লাস্ট ডেট হচ্ছে, অ্যাকচুয়াল লাস্ট ডেট তোমাদের 7 তারিখ, কারণ বেসিক রেজিস্ট্রেশন সেদিনই শেষ। এবার বেসিক রেজিস্ট্রেশন যাদের কমপ্লিট হয়ে যাবে তাদের জন্য লাস্ট ডেট হচ্ছে 15 মে, ঠিক আছে। তো এইখানেতে আমি তোমাদেরকে রেকমেন্ড করবো, তোমরা চেষ্টা করবে 20 থেকে 30 এপ্রিলের মধ্যে তোমরা কিন্তু তোমাদের যে বেসিক রেজিস্ট্রেশন এবং অ্যাজ ওয়েল এজ তোমাদের ফাইনাল রেজিস্ট্রেশন এটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবে, তার কারণ তখন কোড জেনারেটও তোমরা করে নিতে পারবে এবং সমস্ত কিছুই হয়ে যাবে। তো এই ডেটটার মধ্যে করে নেওয়ার চেষ্টা করবে, তার কারণ এটা তো অল ইন্ডিয়া লেভেলের হয়, তো ওয়েবসাইটের উপরে সার্ভারের ইস্যু আসতে পারে। তো শেষের দিকে করলে একটু তুলনামূলক মানে কি বলবো, ক্র্যাশ হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, তো এটা বেস্ট হবে এই টাইমে রেজিস্ট্রেশনটা করলে। নেক্সট হচ্ছে যখন তোমরা কোড জেনারেট হয়ে গেল, কোড জেনারেট হয়ে যাওয়ার পর তোমরা ফিস পেমেন্ট করতে পারবে এবং ফাইনাল রেজিস্ট্রেশনটা করতে পারবে। এটা ডেট বলেই দিলাম, 17 এপ্রিল থেকে 15 মে, অর্থাৎ 15 মে হচ্ছে তোমাদের অ্যাকচুয়াল লাস্ট ডেট। বাট যারা বেসিক রেজিস্ট্রেশন করবে না তাদের জন্য 7 মে, ঠিক আছে। মানে 8ই মে বা 9ই মে কেউ যদি বলে আমি এটা পরীক্ষাটা দেবো, তো তখন কিন্তু তার আর পসিবল হবে না, তার কারণ সে বেসিক রেজিস্ট্রেশন করে রাখেনি। হ্যাঁ, সে যদি বেসিক রেজিস্ট্রেশন করে রাখতো তবে তার সেই সময়তে মানে এলিজিবল থাকতো ফাইনাল রেজিস্ট্রেশন করে পরীক্ষাটাতে বসার জন্য। তো এটা গেল আমাদের
এক্সামের মানে ফর্ম ফিল আপের শিডিউল। এবার যদি বলি ফি সম্বন্ধে, তো ফি হচ্ছে আমাদের জেনারেল এবং ওবিসি এনসিএল ক্যান্ডিডেটদের জন্য 2000 টাকা ফিস আছে, এবং এসসি এসটি ওবিসি সরি ইডব্লিউএস এসসি এসটি ইডব্লিউএস এনাদের জন্য আছে 1600 টাকা করে। আর যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ পার্সন উইথ ডিসেবিলিটি, তাদের কোনো রকম কোনো ফিস দিতে হবে না। তো এটা হচ্ছে আমাদের ফিস ফর এইমস বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল কোর্সে বসার জন্য পরীক্ষার ফিস। ওকে, সো ফিস পেমেন্টও তোমরা আগে আগেই করে নেবে, এই ডেটের মধ্যে করলে কোনো রকম কোনো ইস্যু আই থিঙ্ক আসবে না। ঠিক আছে, পুরো ব্যাপারটাই তোমাদের স্মুথলি তোমরা পুরো মানে এটা কমপ্লিট করে নিতে পারবে। ঠিক, আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হচ্ছে এই ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এবং হচ্ছে আমাদের এনসিএল ক্যান্ডিডেট সরি ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য, এই দুটো ক্যান্ডিডেটদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হচ্ছে সেই সমস্ত ক্যান্ডিডেটরা এই ক্যাটাগরিগুলো চুজ করবে যাদের সার্টিফিকেট থাকবে। ঠিক আছে, যদি সার্টিফিকেট না থাকে এবং তুমি অ্যাপ্লাই করছো, তাহলে কিন্তু তোমার এই ক্যাটাগরিগুলো কিন্তু চলবে না। ঠিক আছে, এবার থাকবে মিনস কি? থাকবে মিনস হচ্ছে 1/4/2025 পর ইস্যু হওয়া সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। ওবিসিদের ক্ষেত্রে এনসিএল মাস্ট, তাতে তুমি ওবিসি এ হও বা বি হও, তোমার ওই ওবিসি সার্টিফিকেটে কিন্তু কোনো রকম কোনো কাজ চলবে না, তোমার এনসিএলই লাগবে, এবং এনসিএলটা যেন 1/4/2025 পরে ইস্যু হওয়া হয়, অর্থাৎ এই সময়কার এপ্রিলের 1 তারিখের পরে। আর ইডব্লিউএস দের ক্ষেত্রেও সেম জিনিস, 1/4/2025 পরে ইস্যু হওয়া যেন ইডব্লিউএস সার্টিফিকেটটা হয়, তবেই সেটা ভ্যালিড, আদারওয়াইজ কিন্তু সেটা ইনভ্যালিড। তুমি যদি আগের বছরকার একটা দাও, বা হয়তো তোমার ইস্যু ডেট রয়েছে আমি 1 কি ধরলাম, ধরো 1/2, ঠিক আছে, তো এটাও কিন্তু তোমার ইনভ্যালিড 2025-এরই, বাট কিন্তু এটা ইনভ্যালিড। তার কারণ হচ্ছে 2 এর মাঝে ফেব্রুয়ারি হলে চলবে না, এপ্রিল কিংবা এপ্রিলের পরে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের মানে ভ্যালিড আর কি, ভ্যালিড সার্টিফিকেট, তবেই মানা হবে, আদারওয়াইজ কিন্তু সেটা ইনভ্যালিড। ঠিক আছে, তো এটা একটু দেখে নেবে। এবার ওবিসি এনসিএল কিভাবে কি বানাবে, কি প্রসিডিওর রয়েছে, সেই নিয়ে অলরেডি আমার চ্যানেলেতে ভিডিও দেওয়া রয়েছে, ভিডিওটা চাইলে তোমরা দেখে নিতে পারো, এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইডব্লিউ সম্পর্কিত 3-4টে ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি। ভিডিওগুলোতে সমস্ত কিছু আমি ডিটেলসে ডিসকাস করেছি, সমস্ত কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। তো সেই সমস্ত ভিডিওগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে আমি দিয়ে রাখবো, সেখান থেকে কি অবশ্যই কিন্তু দেখে নেবে, যে যা ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির হিসাবে যদি প্রয়োজন পড়ে সেই মতন কিন্তু চেক করে নেবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এবার হ্যাঁ, ওবিসি এনসিএল সংক্রান্ত আরো একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে অনেকের হয়তো ওবিসি এনসিএল নিয়ে ইস্যু আসতে পারে। তার কারণ হচ্ছে প্রত্যেকেই আশা করি জানো, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটেতে ওবিসি সংক্রান্ত একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, যেটা হাইকোর্ট থেকে কিছু সংখ্যক ওবিসিদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, বেসিক্যালি যেগুলো 2010-এর পরে ইন্ট্রোডিউসড হওয়া ওবিসি ক্যাটাগরি সেগুলোকে, এবং মামলাটা সুপ্রিম কোর্টের কাছে এখন রয়েছে। তো অনারেবল সুপ্রিম কোর্টের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রপার জাজমেন্ট যেহেতু আসেনি, তো সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু কিছু কিছু জায়গার এসডিও, তোমরা প্রত্যেকেই জানো এনসিএলটা এসডিও থেকে ইস্যু করাতে হয়, তো অনেক জায়গার এসডিও রয়েছে যারা কিন্তু কোনো ক্যান্ডিডেটদেরকে এনসিএল ইস্যু করছেন না, এবং সেটা রিজন হিসেবে বলছেন যে এখনো পর্যন্ত যেহেতু কোনো প্রপার জাজমেন্ট আসেনি, তাই যারা ওবিসি যাদের ভ্যালিড অর্থাৎ 2010-এর আগের, তা সত্ত্বেও তাদেরকেও দিচ্ছে না, যারা ক্যান্সেলের মধ্যে এখন ঝুলে রয়েছে তাদেরকে তো দিচ্ছেই না। তো এই একটা ইস্যু রয়েছে। বা যদি এরকম ইস্যু তোমার এরিয়ার ক্ষেত্রে থেকে থাকে, তাহলে আমি বলবো তোমার শুধু শুধু ওই ঝামেলাতে না গিয়ে ওবিসি না ক্যাটাগরি করে তুমি জেনারেল হিসেবে ফর্ম ফিল আপ করবে। অ্যাটলিস্ট পরীক্ষাটা দেওয়ার পর যদি ভালো হয়ে যায়, তুমি জেনারেল হিসেবে সিট পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো যে কারণে বলবো তোমরা সর্বপ্রথম আগে এই বিষয়টা নিয়ে জেনে নাও, যে মানে যারা ওবিসি রয়েছে তারা আগে এসডিও অফিসে গিয়ে বা এনসিএলটা ইস্যু করানোর চেষ্টা করানো। এনসিএল 6-7 দিনের মধ্যে ইস্যু হয়ে যায়, বেশি কিছু প্রসেস নেই ওটা। তো সেই 6-7 দিন এখন থেকে টাইম নিয়ে পরে তুমি অ্যাপ্লাই করে পরে এনসিএলটাকে ইস্যু করি নাও। যদি দেখো হ্যাঁ এনসিএল তোমার ইস্যু হয়ে যাচ্ছে, হয়ে গেল এনসিএল ইস্যু, তারপরে তুমি অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই তখন চলবে মোটামুটি ধরে রাখো 30 এপ্রিল আমি যেটা বলেছি। তো তার আগে ডেফিনেটলি তুমি এনসিএল পেয়ে যাবে যদি পাওয়ার থাকে, তো সেই মতন তুমি তখন অ্যাপ্লাই করবে। আর যদি দেখো যে এনসিএল ইস্যু করাতে গিয়ে কোনো প্রবলেম আসছে, বা এই যেটা বললাম এই মতন ইস্যু আসছে, তো তার মানে এনসিএল তুমি পাচ্ছ না বা পাবে না, তো তখন তুমি বুঝেই গেলে যে ঠিক আছে আমার তাহলে ওবিসি করা চলবে না, আমাকে জেনারেল করতে হবে। তো তখন তুমি জেনারেল হিসেবে ফর্ম ফিল আপ করবে, কারণ জেনারেল আর ওবিসিতে তো একই ফিস আছে। ঠিক আছে, আর ইডব্লিউএস দের জন্য সেম কথা প্রযোজ্য। ইডব্লিউএস দের ক্ষেত্রে হ্যাঁ একটু টাইম বেশি লাগে, ইডব্লিউএস দের মোটামুটি 1 মাসের মতন সময় লাগে সার্টিফিকেট জেনারেট হতে। তো এখানে তো অতটা টাইম দেওয়া যাবে না, তোমরা অ্যাটলিস্ট এটুকু চেষ্টা করবে ইডব্লিউএস এর প্রসিডিওর গুলো আগে জেনে নাও, ভিডিওগুলো দেখে সেই মতন গিয়ে তুমি তোমার ব্লক বা এসডিও অফিস, মানে যারা ব্লক বা গ্রাম পঞ্চায়েত এরিয়ায় রয়েছে তারা ব্লকে যাবে, আর যারা মিউনিসিপ্যালিটি এরিয়ায় রয়েছে তারা এসডিও অফিসে যাবে। গিয়ে ওখানে গিয়ে খবর টবর নাও, কি কি খবর নিতে হবে না নিতে হবে সমস্ত কিছু আমি ভিডিওতে বলেছি, এর আগের একটা ভিডিওতে, যেটাতে দেখবে আজ বলা আছে যে ওয়ান কমপ্লিট সলিউশন বলে, সেই ভিডিওটাতে। তো সেই মতন সমস্ত কিছু তথ্য, সেই মতন সমস্ত কিছু জিনিস জেনে পরে তুমি কনফার্ম হয়ে যাও যে হ্যাঁ তোমার ইডব্লিউএস এর জন্য এলিজিবল কিনা। তার কারণ অনেক ক্যান্ডিডেট দেখলাম যারা কি হয়েছে, তোমার মানে এমনিতে ইডব্লিউএস এর জন্য এলিজিবল, বাট যখন যে খবর নিচ্ছে তো কোনো একটা ইস্যুর জন্য বলা হচ্ছে যে না তুমি পারবে না। তো এরকম কেসের ক্ষেত্রে তাহলে তুমি বুঝে গেলে যে তুমি ইডব্লিউএস পাচ্ছ না, তো সেই ক্ষেত্রে তুমিও জেনারেল হিসেবে ফর্ম ফিল আপটা করবে। আর যদি দেখো যে না সমস্ত কিছু ঠিকঠাক আছে বললো, তো তখন তাহলে তুমি ইডব্লিউএস হিসেবে ফর্ম ফিল আপ এখন করে দেবে, দেন 1-1.5 মাসের মধ্যে তো সার্টিফিকেট পেয়ে যাচ্ছ। আর এটা তো এখন দেরি আছে, কাউন্সেলিং, তো অসুবিধা হবে না। তো এই কথাটা একটু খুব মাথায় রেখো যে এই ক্যাটাগরি চুজটা এই মতো করে সিলেক্ট করবে। ঠিক আছে, এরপর আমি তোমাদেরকে এই এইমস বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যালের যে এক্সামের ফরম্যাট বা এক্সামের প্যাটার্ন সেটা সম্বন্ধে ডিসকাস করবো। তো দেখো এবারে আমাদের
বিএসসি নার্সিং এর জন্য একরকম ফরম্যাট আর বিএসসি প্যারামেডিক্যালের জন্য আরেক রকম ফরম্যাট। বিএসসি নার্সিং এর জন্য তোমাদের টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে এবং যেটার জন্য তোমরা সময় পাবে 120 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা তোমরা টাইম পাবে, যার মধ্যে তোমাদের ফিজিক্স থাকবে 30 মার্কস, কেমিস্ট্রি থাকবে 30 মার্কস, বায়োলজি থাকবে 30 মার্কস এবং জেনারেল নলেজ থাকবে 10 মার্কস, টোটাল হচ্ছে 100 মার্কস। ঠিক আছে। আর বিএসসি প্যারামেডিক্যালের জন্য যারা এক্সামটা দেবে সেই সমস্ত ক্যান্ডিডেটদের টোটাল মার্কস হচ্ছে, ফুল মার্কস হচ্ছে 90 এবং টাইম হচ্ছে 90 মিনিট, অর্থাৎ 1 মিনিট করে পার কোশ্চেন হিসেবে ধরে রাখতে পারো, 1.5 ঘন্টার পরীক্ষা। এবং এখানে তোমরা ফিজিক্সে আসবে 30টা কোশ্চেন, কেমিস্ট্রি আসবে 30টা এবং বায়োলজি আর তোমাদের ম্যাথে 30টা করে, তবে এটা মানে ক্যান্ডিডেটরা হয় বায়োলজি অ্যাটেম্প্ট করবে কিংবা ম্যাথমেটিক্স অ্যাটেম্প্ট করবে, দুটোর যে কোনো একটা। তাহলে এখানে 30, এখানে 30 আর এখানে দুটোর মধ্যে যে কোনো একটাতে 30, তো টোটাল হচ্ছে 90। এটা আবারও কিন্তু বলছি দুটোর মধ্যে যে কোনো একটা, ঠিক আছে, দুটো কিন্তু করতে হবে না, যেটা তোমার কমফোর্টেবল মনে হবে সেটা তুমি করবে। ওকে। এবার যদি মার্কিং সিস্টেম বলি তাহলে হচ্ছে একটা ঠিক অ্যান্সারের জন্য তোমরা পাবে +1 করে, এবং যদি ভুল উত্তর দাও তো সেক্ষেত্রে -1/3 আসবে, অর্থাৎ হচ্ছে 3টে ভুল করলে 1 নাম্বার তোমাদের কাটা যাবে। আর যে সমস্ত কোশ্চেন গুলো ফর রিভিউ করে ওখানে রেখে দেবে সেগুলোতেও তোমার 0 আসবে, তাতে তুমি অ্যান্সার দিয়ে পরে ফর রিভিউ করে রাখো তাতেও তোমার 0, আর তুমি যদি শুধু রিভিউ করে রেখে দাও তাহলেও কিন্তু 0, আর নট অ্যান্সার যেগুলো অ্যান্সার করবে না সেগুলো তো 0ই থাকবে। তো এই হচ্ছে আর কি আমাদের এক্সামের প্যাটার্ন বা মার্কিং সিস্টেম বলতে পারো এইমস এর বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যালের জন্য। দেখো এখানে কিন্তু আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলে কি হয়, জেনপাস যে পরীক্ষাটা হয়, জেনপাসের মধ্যে কি হয়, একটা ক্যান্ডিডেট, বিশেষ করে ফিমেলদের কথা যদি বলি, তো ফিমেলরা কিন্তু এই একটা পরীক্ষারই পেপার 1টা দিলে তো ক্যান্ডিডেটটা বিএসসি নার্সিং এর জন্য এলিজিবল থাকে এবং প্যারামেডিক্যালের জন্য এলিজিবল থাকে। কিন্তু এইমস এর ক্ষেত্রে এই বিষয়টা হবে না, কারণ যেহেতু এক্সাম প্যাটার্ন দুটোর আলাদা। ঠিক আছে। এটা তোমাদেরকে ফর্ম ফিল আপের সময়তেই চুজ করতে হবে যে তুমি কিসের জন্য দিতে চাইছো, বিএসসি নার্সিং এর জন্য নাকি বিএসসি প্যারামেডিক্যালের জন্য। মেলরা তো শুধু এটার জন্য এলিজিবল, মেলদের তো আসছেই না প্রসঙ্গে, বাট ফিমেলদের ক্ষেত্রে তোমাদেরকে ডিসাইড করতে হবে তোমরা বিএসসি নার্সিং নেবে নাকি প্যারামেডিক্যাল। যদি নার্সিং নাও তাহলে ফর্ম ফিল আপের সময় নার্সিং দিয়ে ফিল করবে, তবে তোমাকে এই সিস্টেমে পরীক্ষা দিতে হবে, আর যদি প্যারামেডিক্যাল নিতে চাও তাহলে এই সিস্টেমে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে। তো এই সিলেকশনটা ঠিকঠাক করে পরে তোমরা করবে। এবার যদি বলি যে ভ্যাকেন্সি নিয়ে যে কোন এমসি তে কতগুলো করে রয়েছে, আমাদের দেখো এই বছরে 2025 এর কিন্তু এখনো পর্যন্ত প্রসপেক্টাস এমসি এর তরফ থেকে দেওয়া হয়নি। তো 2024 এর প্রসপেক্টাসের আমি পিডিএফটা তোমাদেরকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে আমি দিয়ে রাখবো, তো সেখান থেকে গিয়ে তোমরা চেক করে নিতে পারো যে বিএসসি নার্সিং এর ক্ষেত্রে কোন কোন এমসি তে কতগুলো করে কোন ক্যাটাগরি সিট রয়েছে, এবং প্যারামেডিক্যালের ক্ষেত্রে কি কি ব্রাঞ্চ রয়েছে, ডিপার্টমেন্ট রয়েছে, এবং সেই ডিপার্টমেন্টে কোন এমসি অ্যাভেলেবেল রয়েছে, এবং সেই এমসি তে ওই ব্রাঞ্চেতে কতগুলো ভ্যাকেন্সিজ রয়েছে, মানে সিট রয়েছে। তো এই সমস্ত কিছু এই পিডিএফটার থেকে তোমরা দেখতে পেয়ে যাবে। মোটামুটি এই রকমই থাকবে, এর থেকে তো কমবে না, বরং এর থেকে হয়তো 1, 2, 3টে কি 10টা সিট হয়তো বাড়তে পারে, বাট আশা করি বাড়েনি। সিট এই 2024 যা ছিল ঠিক তেমনটাই 2025 আশা করছি আছে। তো এটা দেখলে মোটামুটি একটা আন্দাজ পেয়ে যাবে যে কি কি কোর্স রয়েছে প্যারামেডিক্যালের আন্ডারে, এবং টোটাল নার্সিং এবং প্যারামেডিক্যালের কি কি মানে কতগুলো করে ভ্যাকেন্সিজ রয়েছে কোন কোন এমস এর ক্ষেত্রে। ঠিক আছে। আর এটার ক্ষেত্রে আরেকটা জিনিস জানিয়ে রাখি, তোমাদের এটার যে এক্সাম সেন্টার সেটা হচ্ছে এইমস এতেই হবে। ঠিক আছে। এইমস গুলোতেই হবে। এবার তোমার স্টেটেতে যদি এইমস না থেকে থাকে তো দেখবেন, আশা করি তোমার স্টেটেতে কোনো সেন্টার তাহলে থাকবে না, তুমি চুজ করতে পারবে না। তোমার নিয়ারেস্ট এইমস যেটা, সেই এইমসটাকে তোমরা সিলেক্ট করবে, করে পরে ফর্মটা ফিল আপ করবে। ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এবং এখানে আরেকটা জিনিস আমি স্ক্রিনেতে দেখিয়ে দিচ্ছি কাস্ট রিগার্ডিং, সেটা হচ্ছে এসসি এসটি ওবিসি। এসসি এসটি তে তো নর্মাল, ওটা ওদের তো রয়েছে সার্টিফিকেট, বাট বেসিক্যালি ওবিসি এনসিএল এবং ইডব্লিউএস এর জন্য তো তোমাদের আমি দেখো স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে কোন কোন অথরিটিকে দিয়ে তোমরা সই করাতে পারবে। তো এখানে যে যে অথরিটির নামগুলো লেখা রয়েছে, তো এই সমস্ত অথরিটিকে দিয়েই কিন্তু তোমাদেরকে যে তোমাদের যে সার্টিফিকেটটা, কাস্ট সার্টিফিকেট, সেই কাস্ট সার্টিফিকেটটা কিন্তু তোমাদেরকে ইস্যু করাতে হবে। ঠিক আছে। তো বাস এই হচ্ছে পুরো বিষয়। এবার আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে এইমস এর এই যে বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যালের যে বেসিক রেজিস্ট্রেশনটা, সেই বেসিক রেজিস্ট্রেশনটা কিভাবে করবে, কি কি জিনিস লাগছে, কি কি দিতে হবে, সেই সমস্ত কিছু নিয়ে তোমাদেরকে আমি ডিসকাস করে দেবো। তো সেই ভিডিওটার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখো, তাহলে যখনই আমি ওই ভিডিওটা আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আজকের এই ভিডিওটাতে আশা করছি আর কোনো প্রবলেম তোমাদের নেই, বিশেষ করে এইমস এর এই পরীক্ষাটার বিষয়ে। আর যে সমস্ত ক্যান্ডিডেটরা অলরেডি এর আগে কখনো রেজিস্টার করেছিল সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে আর বেসিক রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না, তোমাদের জন্য জেনারেশন কোড জেনারেট করে পরে তোমরা ডাইরেক্ট ফাইনাল রেজিস্ট্রেশনটা করতে পারো। ওকে। যারা ফ্রেশার্স তাদের জন্য বেসিক রেজিস্ট্রেশনটাও করতে হবে। তো এই হচ্ছে বিষয়। আর আগের যারা করেছিল তারা যদি তাদের লগইন ক্রেডেনশিয়াল ভুলে যাও তো সেক্ষেত্রে ওয়েবসাইটে ফরগেটের অপশনস রয়েছে, তো সেখান থেকে গিয়ে তোমরা আগেকার ডিটেলসটা পেয়ে যেতে পারবে। তো বাট মাল্টিপল হবে না, যে কারণেই বলে দিচ্ছি যে আগে যারা করেছিল তারা নতুন করে পারবে না, মানে বেসিক রেজিস্ট্রেশনটা তাদের আর হবে না, তাদের ফাইনাল রেজিস্ট্রেশনটাই করতে হবে শুধুমাত্র। তো এই হচ্ছে পুরো ব্যাপার, পুরো বিষয়। আশা করছি ভিডিওটা খুব খুব কাজে আসবে, ভিডিওটা খুব বেশি বেশি করে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলতে সেট করে দেবে। আর কোনো ডাউট কোয়েরিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। এর পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে অতি অবশ্যই জয়েন হয়ে থাকবে। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।